সাদিও মানে পৃথিবী বিখ্যাত একটা পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। ফুটবল খেলা জায়েজ না জায়েজ সেটা আলাদা প্রশ্ন, আমি সে প্রশ্নে যাচ্ছি না, বুঝতে পারছেন। আই ডোন্ট লাইক ফুটবল, আমি পছন্দ করি না। বেটার দেন ক্রিকেট, তার থেকে বেটার ক্রিকেট বলে আমি মনে করি। ছোটবেলায় একটা একটু খেলতাম, তো যাই হোক, কারণ ফুটবলে বুকে পা লাগে, মাথায় পা লাগে, হ্যাঁ, বড় ছোট জ্ঞান বলে কিছু থাকে না। তো যাই হোক, ওটা একটা শরীর চর্চারও বটে, তো সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো সাদিও মানে মোবাইলটা হাতে আছে, মোবাইলের স্ক্রিনটা ফাটা, বিশ্ব মিডিয়া জিজ্ঞাসা করছে, হে মিস্টার সাদিও মানে, আপনি পৃথিবী বিখ্যাত এত বড় একজন ফুটবলার, আপনার হাতের মোবাইলটা কেন ফাটা? আপনি তো এটা চেঞ্জ করতে পারেন, আপনার লাইফ স্টাইলটা অত্যন্ত নরমাল, অথচ আপনি প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা ইনকাম করেন। তখন মিস্টার সাদিও মানে ও সুসিক্ত নয়নে বলেছিলেন, শোনো, হ্যাঁ এটা ঠিক বলেছ, আমি সপ্তাহে কয়েক কোটি টাকা ইনকাম করি, আমার আজকে টাকার কোনো অভাব নাই, কিন্তু শুনে রেখে দাও, আমি একজন ইমাম সাহেবের সন্তান, আফ্রিকার একটা গরিব ছোট্ট দেশ থেকে উঠে এসেছি, দেশটার নাম হলো সেনেগাল। সেই সেনেগালের প্রত্যন্ত এলাকার আমি সন্তান। একটা বয়স পর্যন্ত আমার দেশের মানুষেরা জুতো পায়ে দেওয়ার মতো তাদের পয়সা থাকে না, কিন্তু তারা ফুটবল খেলায় যখন সেনেগাল ফুটবল খেলায় যখন নাম কিনল, ফুটবল খেলায় যখন বিশ্বে তারা অংশগ্রহণ করতে পেরেছিল, তখন তাদের মধ্যে প্রচার হয়ে গেল, তারা বড় আনন্দিত হলো। এই গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটেছিল। সেদিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমিও ফুটবল খেলে আমার দেশের মানুষের মুখে হাসিটা ফোটাবো। সেদিন থেকে আমি ফুটবল খেলা শুরু করেছিলাম। আস্তে আস্তে পৃথিবী বিখ্যাত আমি ফুটবলারে পরিণত হলাম, কিন্তু আমি একজন গরিব দেশের গরিব মানুষের আমি সন্তান, সেটা আমি কেমন করে ভুলতে পারি? আমি একজন ইমাম সাহেবের সন্তান, আমি মুসলিম ঘরের সন্তান, আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি, বেশ কয়েকটা আমি অ্যাপেলের মোবাইল হাতে রাখতে পারি, বেশ কয়েকটা আমি ফেরারি গাড়ি চাপতে পারি, কিন্তু আমি ওগুলোকে আমার জন্য এসেনশিয়াল মনে করছি না, ওগুলোকে আমার জন্য গুরুত্বপূর্ণ মনে করছি না। তার থেকে আমি গুরুত্বপূর্ণ মনে করি আমি আমার দেশের জন্য আমার অর্থটাকে কাজে লাগাবো। আজকে তুমি সেনেগালে আমার গ্রামে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে আমি আমার ইনকাম থেকে আমার দেশের গরিব বাচ্চাদের জন্য স্কুল করেছি, ইউনিভার্সিটি করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, খেলার মাঠ বানিয়েছি, আমার গ্রামটাকে আমি শহরে পরিণত করেছি। আমি আমার অর্থ দিয়ে এই কাজগুলো করেছি, আর আমি ভালো ভালো কাজ করার চেষ্টা করি। আমি আমার লাইফ স্টাইল থেকে সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। তার কারণ হলো আমি চিন্তা করি আমি আমার নবীর একজন নগণ্য শিষ্য হতে চাই। হে তরুণ যুবকেরা, সাদিও মানে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, যেখানেই থাকেন, যে হোটেলে ওঠেন, তিনি পাশাপাশি খবর নিয়ে দেখেন কোথায় মসজিদ আছে। হে তরুণ যুবকেরা, ভিডিও ফুটেজে তাকে বারবার দেখা গেছে তিনি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদা করছেন। শুধু তাই নয়, মসজিদের টয়লেটটাও নিজে হাতে পরিষ্কার করছেন। তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন, আমি কোন দুনিয়ার মানুষের টয়লেট পরিষ্কার করছি না, আমি নামাজি বান্দাদের টয়লেটটা পরিষ্কার করছি। ভাবুন একবার, তার এত বড় পৃথিবী বিখ্যাত ব্যক্তি হয়েও তার মধ্যে সামান্য অহংকার গ্রাস করতে পারেনি, না হলে সে মসজিদের টয়লেট পরিষ্কার করে। খলিফা সানি ওমর ফারুক নিজে হাতে মসজিদটা ঝাড়ু দিচ্ছেন, আর আমি আপনি মসজিদে গিয়ে শুধু বড় বড় কথা বলি, মনে করি শুধু ইমাম সাহেবই করবে, ইমাম সাহেবের দায়, আর ইমাম সাহেব একা জান্নাতি হবে নাকি?
না আমরাও জান্নাতি হব। তো মসজিদ যদি আমরা নিজের একটু খেদমত করি, এটা আমাদের জন্য সৌভাগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি বান্দাদের খেদমত করা হলো, আল্লাহর ঘরের খেদমত করা হলো। ভাইরা আমার, এই আখলাক, এই চরিত্র কোথা থেকে পেল? আমার নবীর কাছ থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানরা, 1911 থেকে 1948 সাল পর্যন্ত হায়দ্রাবাদ এবং বরাক এই দুটো এলাকা যিনি শাসন করতেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। হায়দ্রাবাদের শেখ নিজাম বলা হতো। হে তরুণীরা, হে আমার বন্ধুরা, হায়দ্রাবাদের শেখ নিজাম তিনি বাবা পৃথিবীর তৎকালীন যুগে কেমন মানুষ ছিলেন তার পরিচয়টা একটু দিন। সালটা হলো 1937। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1937 সালে ভাইরা আমার পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। এই টাইমস ম্যাগাজিন হলো পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন। এই পৃথিবী বিখ্যাত ম্যাগাজিনের দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে একটা ছবি ছাপানো হলো। ছবিটা ছাপিয়ে দিয়ে তার তলায় ক্যাপশন করে লেখা হলো দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই ব্যক্তি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ। যার ছবিটা ছাপানো হয়েছিল তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেখ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। কত বড় ধনী মানুষ ছিলেন একবার ভেবে দেখুন। তাহলে ইতিহাসে বলা হয়েছে কয়েকটা সুইমিং পুলের পরিমাণ তার স্বর্ণ অলংকার বিভিন্ন রত্ন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল ধনী মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার ধনী মানুষ তৎকালীন যুগে, এবং দুটো রাজ্য তিনি শাসন করছেন, হায়দ্রাবাদ এবং বরাক। ওই মানুষটা যখন খাবার খেতেন চেষ্টা করতেন এক ধরনের খাবার খেয়ে পেট ভরাবেন, একসঙ্গে তার আড়ম্বরপূর্ণ জীবনযাপন ছিল না। তিনি এমন ভাবে চলাফেরা করতেন যাতে তাকে তার মধ্যে অহমিকা গ্রাস না করে। একসঙ্গে অনেক রকমের তরকারি নিয়ে খাবার নিয়ে তিনি খেতেন না, এক ধরনের খাবার তিনি আহার করতেন। এবং প্রচন্ড শীতেতেও তিনি সাধারণ মানুষের মতো একটা কম্বল গায়ে দিয়ে রাত কাটাতেন। মাঝে মাঝে নিজের ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে নিজে সেলাই করে পড়তেন। তিনি বলতেন এটা লেগে গিয়ে ছিঁড়ে গেছে, এটা বাতিল করার মতো আমার জামা নয়, এটা কোনো কারণে ছিঁড়ে গিয়েছে, তাই এটা ভালো জামা, এটাকে আমি সেলাই করে নিয়ে পড়তে পারি। এত বড় পৃথিবী বিখ্যাত 1 নাম্বার ধনী মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে নিজের ছেঁড়া জামা নিজে সেলাই করে তিনি পড়তেন। লোকে জিজ্ঞাসা করলাম, হে তরুণ যুবকেরা, লোকে বলে তিনি একজন কৃপণ মানুষ, তিনি একজন কৃপণ মানুষ, বখিল মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। লোকে জিজ্ঞাসা করে, হে হায়দ্রাবাদের শেখ নিজাম, স্যার আপনাকে লোকে কৃপণ বলে, আপনি এরকম লাইফ স্টাইল করেন কেন? আপনার টাকা পয়সার তো কোনো অভাব নাই, আপনার সম্পদের তো কোনো অভাব নাই, কয়েকটা সুইমিং পুল ভর্তি আপনার স্বর্ণ অলংকারে ভর্তি আছে, আপনি এরকম জীবন যাপন কেন করেন? সালটা হলো 1965 সাল। ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী, তিনি হায়দ্রাবাদের নিজামকে চিঠি লিখলেন, হে হায়দ্রাবাদের নিজাম, আপনি নিশ্চয় অবগত আছেন দেশ এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, তাই দেশ আপনার কাছে প্রত্যাশা করছে আপনি যদি কিছু সহযোগিতার হাত বাড়ান।
সেই সময় হায়দ্রাবাদের শেষ নিজাম কেমন দেশপ্রেমিক ছিলেন। হে তরুণ যুবকেরা, যারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জানা না এই দেশের জন্য সবচেয়ে বেশি মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন। ইতিহাস বিকৃত করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইতিহাস গুলো দেখলে আপনি পাবেন এরকম লক্ষ লক্ষ মুসলিম যারা বিপ্লবী ছিল, জীবন উৎসর্গ করেছে, তাদের নামটা পৃথিবীর মানুষ ভুলে গিয়েছে। তবে আজও ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে, সেখানে কম বেশি 95,000 দেশপ্রেমিক শহীদদের নাম লেখা আছে, তার মধ্যে প্রায় 63,000 মুসলমানের নাম আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানদের দেশপ্রেম নবী শিখিয়েছেন। যারা মুসলমানদের দেশপ্রেমের পরিচয় নাই, তারা জানে না তারা তাদের দেশপ্রেম তাদের কতটুকু। ইংরেজ আমল